বাট আমরা চাই যে একটা পেশাগত, সুশিক্ষিত এবং আধুনিক শিক্ষা এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সশস্ত্র বাহিনী। আমরা পাকিস্তানকে দেখলাম, ইরানকে দেখলাম, ইরানের থেকে ইসরায়েল অনেক বেশি সাপোর্টেড, ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল আর্মড ইকুইপড। ইরানকে স্যাংশনের মধ্যে রাখা হয়েছে গত 20-30 বছর ধরে। পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক দুর্বল ইন্ডিয়ার তুলনায়, বাট তারা যেভাবে তাদেরকে ম্যানেজ করেছে সেখানেও কিন্তু তারা ব্যবসার সাথে জড়িত, কিন্তু দে ডিড নট কম্প্রোমাইজ উইথ দেয়ার প্রফেশন। আপনার ম্যাক্সিমাম জেল হচ্ছে চাকরিচ্যুতি অথবা নিম্নে যে কোনো রায়। নিম্নে যে কোনো রায় মানে কিন্তু আপনি মাফ করে দিতে পারবেন একটা ধামকি দিয়ে, যাই আর আরেকবার করবি না বিয়ে। এটা কিন্তু কমন, এই আরেকবার বিয়ে করবি না, খবরদার আর করবি না। মানে বিয়ে তো মানুষ একবারই করার কথা। ইট ওয়াজ এ ফান সেইং দ্যাট 18 বছর মানে 26 বছর আগে বিয়ে করছে তাকে এই ওয়ার্নিং দিছে আরেকবার করবি না, এই ভুল আর করবি না। তাই সেইখানে আমরা দেখছি কি এই 16 বছরে প্রত্যেককে বের করে দেওয়া হয়েছে। আমি কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু পিএনজি রয়েছি গত 16 বছর, শুধু এই চিকিৎসাটাই ওপেন ছিল, আর বাকি সব ক্ষেত্রে আমি পিএনজি ছিলাম ইভেন আফটার অগস্ট। তাহলে নতুন করে আবার পিএনজি বলতে ওইটা দেখে তারা দেখছে যে ওনাকে তো সাহায্য করা যাচ্ছে না, তাই ঠিক আছে মেডিকেল ফ্যাসিলিটিটাও কাটতে হবে। আর এটা করে কিছু করতে পারবে না তো। আমার ফ্যামিলি তো উই হ্যাভ লট অফ ডক্টরস, উই হ্যাভ হসপিটালস। আর আমাকে মানে বাংলাদেশের 18 কোটি মানুষ তো ফ্রি মেডিকেল পায় না, 2 লক্ষ 3 লক্ষ লোক পায়, ফ্যামিলি সাপোর্ট পায়। আমি তো আমজনতার সাথে যোগ দিলাম এখন, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আর কেন আমাকে পিএনজি করেছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেভাবে জানতে চাচ্ছে আমার আর জানতে চাওয়ার প্রয়োজন নাই। আর প্রকৃত অর্থে পিএনজি হয়েছে কিন্তু জুলাই বিপ্লব, হাসান নাসির পিএনজি হয় নাই। কেননা পিএনজি যদি উল্লেখ করতো যে আমি কোনো রাষ্ট্রবিরোধী বা সশস্ত্র বাহিনী বিরোধী কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম, তাহলে তারা উল্লেখ করতো, জানাতো। সুতরাং এখন জানানোর সুযোগ আছে, অথরিটি জানাক আমি রাষ্ট্রের বিরুদ্ধে কি কাজ করেছি। আপনি বলছিলেন যে আপনাকে সাহায্য করতে চাই, কেন সাহায্য করতে চাই আপনাকে, মানে আপনি কি করেছেন? এটা তো আমার, যদি আপনি গত অগস্টের থেকে ইউটিউব ফলো করেন তাহলে আমাকে আর বলার প্রয়োজন হবে না। আপনি যদি জেনে জিজ্ঞেস করেন, জনগণের আমার মনে হয় জানার প্রয়োজন নাই, আপনি জানতে চাচ্ছেন কেন আমাকে সাহায্য করতে চাই। আমি এই বিষয়টা আবার বলতে চাচ্ছি না বা বলতে ইচ্ছাও করতেছে না। আমি 5 তারিখ রাত্রে ডিজিএফ এর সামনে যখন গিয়েছিলাম ওই যারা গুম আছে তাদেরকে মুক্ত করতে, ওই ভিডিওটা যদি দেখেন ওখানে আমি উল্লেখ করেছিলাম যে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রশাসন, তার সমস্ত সাঙ্গ পাঙ্গ সবকিছু দেশে রয়ে গেছে, সবটা প্রতিটা প্রতিষ্ঠানে তার রয়ে গেছে। অন্যান্য প্রতিষ্ঠানে কিছুটা চেঞ্জ হলেও সশস্ত্র বাহিনীতে তার কোনো ছাপই পড়ে নাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়ে অনেকবার বলেছেন, মানে ওইটারই প্রতিফল, আমি আর কিছু না। যেহেতু সশস্ত্র বাহিনীতে তার কোনো প্রতিফল দেখা যাচ্ছে না বা যায় নাই, ওভার দি পিরিয়ড দে গট মোর রেজিস্ট্যান্ট। এবং সেখানে আমরা এইবার প্রথম দেখলাম যে সো মেনি সেক্রেটারিজ, প্রতিমন্ত্রী পদমর্যাদার, চিফ ইলেকশন কমিশনাররা জেলে, মন্ত্রীরা জেলে, আইজি পুলিশরা জেলে। বাট ওই জিয়া পালাইতে গেছিল, সে ধরা পড়ছে দেখে সে জেলে, নাহলে সেও বাইরে থাকতো, একজনও ভিতরে থাকতো না। এটা আমি মনে করি জনগণের প্রশ্ন করা উচিত, নাই কেন? তাহলে গুম খুন হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, গত 16 বছরের যত রকম গুম খুন হত্যাকাণ্ড চলেছে, প্লাস জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে কি সশস্ত্র বাহিনীর কেউই জড়িত না? এই হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটার সাথে কি সশস্ত্র বাহিনীর কেউ জড়িত নাই? যদি না থেকে থাকে তাহলে তো অবশ্যই আমার পিএনজি হওয়া উচিত, কারণ আমি এটার বিরুদ্ধেই তো সংগ্রাম করছি যে সশস্ত্র বাহিনী কলঙ্কিত হয়েছে গত 16 বছর, এটা প্রাতিষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে, এটা সুনাম ফিরিয়ে আনতে হবে। আমার কিন্তু আর বলার কিছু ছিল না, আমি কিন্তু ওখানে চাকরি করতে যাব না, কিন্তু অন্যায়ভাবে অফিসারদেরকে, সৈনিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম, বাংলাদেশের একটা গরিব দেশের এই সীমিত অর্থের মধ্যে দিয়ে অফিসার এবং সৈনিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে অকারণ রাজনৈতিক কারণে তাদেরকে চাকরিচ্যুত করতে হয় এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, পেশাগতভাবে লাঞ্ছিত এবং তাদেরকে দণ্ড দেওয়া হয়। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে বিচার ব্যবস্থাটা একেবারে মানে জঘন্য পর্যায়ে চলে গেছে, যে একেবারে পুরা মানে কি বলবো, এটা ওই লেফট হ্যান্ড অফ দি ল একটা ছবি দেখেছিলাম আমরা হলিউডে,
কাউবয় মুভি ছিল, মানে আই এম দি ল সর্ট অফ থিং। এই জিনিসগুলা আমি এই জন্যই কিন্তু আমি 5 আগস্ট থেকে একভাবে বলে আসছি যে সশস্ত্র বাহিনীর আইন সংস্কার করতে হবে। আমাদের প্রতিবেশী সংস্কার করে ফেলছে এবং 2007 সালে সংস্কার করে এটা কার্যকর হয়েছে মনে হয় 16 সাল থেকে, যে সশস্ত্র বাহিনীর যে কোনো আইনগত সিদ্ধান্তের ব্যাপারে যে কেউ সংক্ষুব্ধ হলে হাইকোর্টে একটা কোর্ট আছে, আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল, এএফটি বলে। আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালেও অনেক কেস আছে, সেন্সিটিভ কেস, তাদের রায়েও যদি সন্তুষ্ট না হয় তারা সুপ্রিম কোর্টে যেতে পারে। তো ইট হ্যাজ বিকাম অ্যাবসলিউটলি অ্যাট পার উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অন্যান্য যে কোনো ডেভেলপড কান্ট্রিতে কিন্তু এই আইনটা বা এই সংশোধনটা হয়েছে। এই বিষয়টা আমরা ডক্টর আলী রিয়াজের কনস্টিটিউশন রিফর্ম কমিশনে আমি গিয়েছিলাম, আমি আমাদের টিম নিয়ে, নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস, কর্নেল হাসিন এবং আমরা ওখানে কিন্তু পুরো প্রেজেন্টেশন দিয়েছি এবং কোন কোন দেশে আইনটা সংস্কার হয়েছে সেটা বলেছি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই সংস্কার কোনো অবস্থাতেই সশস্ত্র বাহিনীর সদস্য দিয়ে করলে হবে না। মানে যে কমান্ড আইনকে অপব্যবহার করে অভ্যস্ত তারা কখনো এটা সংস্কার চাইবে না, এটা সব তাদের অ্যাডভান্টেজে যায়। একজন অধীনস্থদেরকে কন্ট্রোল করার মানে একেবারে প্রাগ ঐতিহাসিক রুল এখানে ফলো করা, যেটা কোনো মানে সভ্য জগতের জন্য, যেটা যদি প্রত্যেকটা কেস এগুলো যদি বিচার করা হয় একটা একটা করে যদি আমরা বিবেচনা করি তাহলে রীতিমতন এটা মানে আটকে ওঠার মতো, যেটা আমরা কোন দেশে সভ্য দেশে মানে গভর্নমেন্ট উইদিন এ গভর্নমেন্ট। এটা যে এখন আমরা যেটা কিছুটা ভাব দেখছি যে ডক্টর ইউনিসের সাথে একটা প্যারালাল গভর্নমেন্ট চলার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে, যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। এটা কিন্তু ভিতরের আইন শৃঙ্খলার রক্ষার ব্যাপারেও কিন্তু তাই, যে কোনো অধীনস্থ কোনো সত্য কথা বলতে পারবে না, সিনিয়র অপছন্দ করে এমন কোনো বলতে পারবে না। বাট আমরা চাই যে একটা পেশাগত সুশিক্ষিত এবং আধুনিক শিক্ষা এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সশস্ত্র বাহিনী। আমরা পাকিস্তানকে দেখলাম, ইরানকে দেখলাম, ইরানের থেকে ইসরায়েল অনেক বেশি সাপোর্টেড, ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল আর্মড ইকুইপড। ইরানকে স্যাংশনের মধ্যে রাখা হয়েছে গত 20-30 বছর ধরে। পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক দুর্বল ইন্ডিয়ার তুলনায়, বাট তারা যেভাবে তাদেরকে ম্যানেজ করেছে সেখানেও কিন্তু তারা ব্যবসার সাথে জড়িত, কিন্তু দে ডিড নট কম্প্রোমাইজ উইথ দেয়ার প্রফেশন। তারা কিন্তু এই প্রফেশনটাকে, তাদের নিজের কাজটাকে কিন্তু তারা কখনো কম্প্রোমাইজ করেনি, এন্ড দে হ্যাভ বিল্ড দ্য ফাইনেস্ট আর্ম ফোর্সেস অফ দি ওয়ার্ল্ড। এটা যে কারণে পাকিস্তানের আর্মি চিফকে হোয়াইট হাউসে যে দাওয়াত করে তাকে লাঞ্চ খাওয়ানো হয়েছে। তো এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং চিন্তার বিষয়। আর আমরা এখানে এখন কি করতেছি, ওই কি বলে ওই যে কিশোর গ্যাং ধরতেছি। এটা কিশোর গ্যাং তো পুলিশের কাজ। আমরা এখন জুলাইয়ের বিপ্লবের পর আমরা ধরবো তো যারা গত 16 বছরে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, গুম খুনের সাথে জড়িত, তারা তো শুধু ঢাকার না, তারা কেউ প্লেনে উঠে চলে গেছে, তারা তো দেশের বিভিন্ন মত হচ্ছে কিশোর তরুণদের দ্বারা। তো তাদের এইটা এখন আমরা মব টার্মটা কি আপনি গত 16 বছরে শুনছেন? আওয়ামী লীগের আমলে মব কথাটা শুনছেন? এটা তো একটা ন্যারেটিভ। তখন ছিল এটা জনরোষ, এটা একটা সন্ত্রাসী ছিল, কি বলে এটা বিএনপি জামাত ছিল। এখন মোশাররফ ভাই এখন তো আবার আমার এই কথাটা পছন্দ করবেন না, তখন যে কেউ হইলে হয়তো মৌলবাদ বা বিএনপি জামাত, তখন এটা টার্ম ছিল, এখন হয়ে গেছে এটা মব। কিন্তু এটা তো জনরোষ, কিন্তু জনগণ দেখতেছে যে কোনো কিছুর বিচার হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। 2000 লোক প্রায় মারা গেছে, 30,000 লোক আহত হয়েছে, কিন্তু এরা কোনো বিচার পাচ্ছে না। এখনো যে কোথাও কোনো পরিবর্তন দেখছে না। যে আওয়ামী লীগ চলে গেছে, এখন ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আমি আছে না, আমার কথা শেষ আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি না আমি আপনাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আর্মি যে চলে, আমরা আর্মি অ্যাক্ট 1952 কি আমরা এখনো ফলো করি? অবশ্যই। এটা আর্মি অ্যাক্ট 1952 বললে ভুল হবে। এটা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যেটা ছিল ওইটার আইনটাকে শুধু 1952 নাম দিয়ে এটা আর পাকিস্তান অ্যাডাপ্ট করছিল, এবং পাকিস্তানের সে 1952 অ্যাজ ইট ইজ শুধু পাকিস্তান কেটে বাংলাদেশ করছে। এটা যদি হবে ইট কুড বি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি অ্যাক্ট 1936 or 23 or 1914, আই ডু নট নো এক্স্যাক্টলি, অতটুকু আমার স্টাডি নাই, আমি করতেছি, আমার জ্ঞানের সীমা স্বীকার করতেছি। কিন্তু দ্যাট ওয়াজ এ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, একটা কলোনিয়াল আর্মিকে যেভাবে কন্ট্রোল করা হয় সেই অ্যাক্টের উপর কিন্তু আমরা এখনো চলতেছি।
আপনারা যে 3টা আর্মি কোর্ট কনস্টিটিউট করতে পারেন সেনাবাহিনীর প্রধান, এটার মধ্যে লফলস গুলো কি একটু বলেন, আমরা শুনি একটু, আমরা জানি না এগুলো আর কি। এটা তো আপনার জানতে হবে। আপনার যদি অফিসিয়ালি বলতে বাধা না থাকে তাইলে বলবেন, অফিসিয়ালি বলতে বাধা থাকে বলবেন। মোশাররফ ভাই, আমাদের এই মিথটার থেকে বেরিয়ে আসতে হবে যে এভরিথিং ইন দি আর্মি ইজ সিক্রেট, টপ সিক্রেট। এইটা করেই কিন্তু তথ্যটা পাচ্ছে সশস্ত্র বাহিনীর। নাথিং ইজ সিক্রেট এক্সেপ্ট আপনি কখন অপারেশন করবেন, টাইম অফ অপারেশন, প্লেস অফ অপারেশন। আপনি কোথাও যুদ্ধে যাবেন, কাউকে আক্রমণ করবেন, এই যে ভারত ওয়ার্নিং দিয়ে আক্রমণ করছে, ধরা খেয়ে গেছে, আমরা শুধু টেররিস্ট আক্রমণ করব। আমেরিকায় ওয়ার্নিং দিচ্ছে আমরা নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাটাক করতে আসতেছি। ওই টাইমটা, মেথড, ডাইরেকশন, এগুলো হচ্ছে সিক্রেট। আর্মির কিন্তু আর কোনো কিছু সিক্রেট না মডার্ন হিস্ট্রিতে, এটা বুঝতে হবে। না, আপনারা যে কোর্ট কনস্টিটিউট করেন, হাইয়েস্ট লেভেলটা কি? আর্মি কোর্ট যে তিনটা টায়ার যে কোর্ট আছে আর্মিতে, তিনটা হাইয়েস্ট হচ্ছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। আর তারপরে আর লোয়েস্ট হচ্ছে সামারি কোর্ট মার্শাল বলে, যেটা একটা লেফটেন্যান্ট কর্নেল বা একটা মেজর কমান্ডার সে ফর্ম করতে পারে। তার একটা লিমিট আছে যে কতটুকু সে দিতে পারবে, 1 বছর পর্যন্ত জেল দিতে পারে যে কাউকে। একটা অফিসারের ক্ষেত্রে আবার এটা ইট হ্যাজ টু বি এফজিসিএম, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হইতে হবে। আর ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল আছে, আর মানে আর জেনারেল কোর্ট মার্শাল আছে। এন্ড ফিল্ড জেনারেল কোর্ট মার্শালটাই হচ্ছে হাইয়েস্ট, যেটা মৃত্যুদণ্ড দিতে পারে। বাট এটা হচ্ছে এই জিনিসটা কিন্তু যখন ব্রিটিশ টাইমে কিন্তু জুডিশিয়াসলি অ্যাপ্লাই করা হতো। পাকিস্তান আর্মিতে আমি এখন তো কনভিন্স দ্যাট ওখানে এখনো জুডিশিয়াসলি এটা অ্যাপ্লাই করা হয়। একটা অ্যাক্টে বলা আছে যে এই অপরাধটা করলে আপনার ম্যাক্সিমাম 3 বছর জেল হবে। আপনি সাপোজ আমি বললাম যে বিয়ে করলে বয়স 26-এর মধ্যে বিয়ে করতে হবে, আগে বিয়ে করলে আপনার ম্যাক্সিমাম জেল হচ্ছে চাকরিচ্যুতি অথবা নিম্নে যে কোনো রায়। নিম্নে যে কোনো রায় মানে কিন্তু আপনি মাফ করে দিতে পারবেন একটা ধামকি দিয়ে, যাই আর আরেকবার করবি না বিয়ে। এটা কিন্তু দিস ওয়াজ এ কমন, এই আরেকবার বিয়ে করবি না, খবরদার আর করবি না। মানে বিয়ে তো মানুষ একবারই করার কথা। That was it was a fun saying that 18 বছর মানে 26 বছর আগে বিয়ে করছে তাকে এই ওয়ার্নিং দিছে আরেকবার করবি না, এই ভুল আর করবি না। তাই সেইখানে আমরা দেখছি কি এই 16 বছরে প্রত্যেককে বের করে দেওয়া হয়েছে, মানে যারা বিরোধীপন্থী, মানে দলের লোককে ছাড় দেওয়া হয়েছে আর করবি না। আর যাদেরকে দেখা গেছে যে যারা আমার কথা শুনবে না বা আমার মতের বাইরে আছে, তাদেরকে স্টেটমেন্ট তুমি সময়ের আগে বিয়ে করছো, যাও বাড়িতে চলে, মানে জাস্ট বরখাস্ত, মানে অবসরও না, এই জিনিসগুলা। বাট আমার প্রশ্ন হচ্ছে সশস্ত্র বাহিনীকে অ্যাবসলিউটলি আমি শুধু বক্তৃতা দিলে কিন্তু হবে না। আমি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রয়েছি, আমাকে আমার কার্যক্রম সবকিছুতে প্রমাণ করতে হবে। হিলট্রাক্সে এখন এই জিনিসটা ডেভেলপ করছে, দে আর ডুইং এক্সেলেন্ট। আমি কিন্তু সৈনিক লেভেলে, অফিসার লেভেলে, জুনিয়র অফিসার লেভেলে কোনো ফ্ল নাই, কিন্তু ট্রুলি স্পিকিং আর্মি কিন্তু এখনো ইনট্যাক্ট এন্ড মোস্ট অর্গানাইজড ফোর্স অর গ্রুপ ইন দি কান্ট্রি, কোনো ডাউট নাই। এবং ওই জিনিসটা এখনো ইনট্যাক্ট রয়েছে উইথ ফুল ইন্টিগ্রিটি, অনেস্টি এন্ড সিনসিয়ারিটি। প্রবলেম হয়ে গেছে যে গত স্বৈরাচার সরকার টপ লেভেলকে তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এবং যারা যোগ্য না তাদেরকে যখন দেখছে সে আমার কথা শুনবে তখন তাকে টেনে উপরে নিয়ে আসছে এবং তাকে দিয়ে যা খুশি তাই করাইতে পারছে। প্রফেশনালরা নিচে পড়ে রয়েছে বা চাকরি পুরা হয়ে গেছে, বাড়ি চলে গেছে। এই পরিস্থিতিটার থেকে আমরা বলতেছি যে ওই জন্য আর্মিকে পাবলিকও বলে যে দেশপ্রেমিক আর নাই, ক্যাশ প্রেমিক। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আর্মিকে তো আবার দেশপ্রেমিক করতে হবে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গড়ে তুলতে হবে। এবং আমাদের ওই শুধু পুরানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইপ ডেমনস্ট্রেশন দিয়ে আর্মির ক্যাপাবিলিটি শো করলে তো হবে না। আমাদের মডার্ন টেকনিক কি আমরা ইউজ করতেছি বা আছে এটা জানলেও আমরা সন্তুষ্ট হব। এই জিনিসটা দেখার বিষয়, বোঝার, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা করতে পারছি কিনা। ধন্যবাদ।